বুঝতে পাইছো কোশ্চেনটা? বরিশাল পদ্ধতি দেখো, তাহলে 2 ওহম, 4 ওহম, 6 ওহম, এটা খুবই সহজ একটা কোশ্চেন। প্রথম কোশ্চেন বলতেছে এ ও বি বিন্দু বিভব পার্থক্য নির্ণয় করো। এখন পুরো সার্কিটের কারেন্ট বের করবো, তারপর এ আর বি বিন্দুর ভিতরে দিয়ে ওই কারেন্টটাই যাবে, ওই কারেন্ট ইনটু 2 ওহম, তাহলেই ভোল্টেজ বের হয়ে যাবে। মানে 3 নাম্বার শেষ। 4 নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য নতুন। 4 নাম্বার কোশ্চেন বলতেছে উদ্দীপকের রোধগুলোকে বাসা বাড়িতে ব্যবহার উপযোগী যন্ত্রপাতি দ্বারা প্রতিস্থাপন করে নকশা প্রণয়নের মাধ্যমে এর উপযোগিতা উল্লেখ করো। তো এই যে কোশ্চেনটা, এটা খুবই সহজ একটা কোশ্চেন, এটা সার্কিট দেখে ভয় পাইলে চলবে না। খেয়াল করো, বাসা বাড়িতে আমরা এই যন্ত্রপাতি গুলা ইউজ করি, এগুলা কিন্তু সবগুলা সমান করা যায় না, তেমন রাখতে হবে। কোনোটাই কিন্তু শ্রেণীতে থাকে না। এখন এখানে 3টা রোড আছে। এখন তুমি ইচ্ছা করলে তোমার ওই 3টা রোড দিয়ে 3টা মেশিন চিন্তা করতে পারো। একটা ধরো লাইট, একটা ফ্যান, একটা ধরো টিভি। যেমন ওরা এখানে কি দিচ্ছে, একটা বাল্ব, একটা ফ্যান, একটা কুকার। তুমি এই বাল্ব, ফ্যান, কুকার বাদেও তুমি ইচ্ছা করলে তোমার যে কোনো 3টা ইলেকট্রিক যেগুলা কারেন্টের সাহায্যে চলে সেগুলা এখানে মানে নাম দিতে পারো। তারপর তারা দেখো ফিউজ দিচ্ছে। এই ফিউজ মানে কি? ফিউজ মানে হচ্ছে আমরা যখন বাসা বাড়িতে কারেন্ট গুলা ব্যবহার করি, অনেক সময় দেখবা যে লাইন থেকে বেশি পরিমাণ কারেন্ট চলে আসে, মানে যে মেইন লাইন। এখন বেশি পরিমাণ কারেন্ট চলে আসলে প্রবলেম কি? তোমার যে যন্ত্রপাতি গুলা এগুলো আসলে কারেন্ট নেওয়ার একটা সক্ষমতা আছে, এরা কিন্তু আনলিমিটেড কারেন্ট নিতে পারে না। যখন বেশি পরিমাণ কারেন্ট চলে আসে, তখন ওই যন্ত্র যাতে নষ্ট না হয়, এই জন্য ওই যন্ত্রের সাথে একটা সেফটি ইউজ করা হয়। ওই সেফটিটার নামই হচ্ছে ফিউজ। তুমি এখানে ফিউজ দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু ফিউজ দেওয়াটা ভালো। আর এই যে তারা 4 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 1.5 এম্পিয়ার এই কারেন্ট গুলো যে দিল, এগুলো কেমনে দিল? খুব সহজ জিনিস। প্রত্যেকটা রোধ পাশে তারা সমান্তরালে যুক্ত করছে, সমান্তরালে যুক্ত করে তুল্য রোধ বের করছে, তুল্য রোধ বের করে টোটাল কারেন্ট বের করছে। এই যে দেখো, একটা দিচ্ছে মেইন ফিউজ, ওই মেইন ফিউজের ভেতর দিয়ে যে 7 এম্পিয়ার দিচ্ছে, ওই 7 এম্পিয়ার এটা হচ্ছে পুরো সার্কিটের কারেন্ট। আরেকটা ধরো এখন মিটার বসাইছে। মিটার কেন বসাইতে হয় জানো? যে বাড়িতে যে মিটার গুলো থাকে সেই মিটার গুলো বসাইতে। তো তোমরা জাস্ট পরীক্ষার হলে এই সার্কিটটা দিয়ে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। তাহলে কি কি দিচ্ছ আমি একটু দেখাই। আমি আমার মতো করে সার্কিটটা এখানে এঁকে দিচ্ছি। তোমার 3টা যে রোধ ছিল, ফার্স্টে এগুলাকে প্যারালালি বসেছে, এবং এই রোধ গুলাকে মেশিন হিসেবে চিন্তা করা হয়েছে। ধরো এখানে আমি দিলাম টিভি। এখন এটার সাথে একটা ফিউজ থাকবে, নাহলে টিভি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে ফিউজ। এখান দিয়ে একটা কারেন্ট যাবে, ধরো এখান দিয়ে I1 কারেন্ট যাবে, এই I1 এর মান তোমার বের করতে হবে। এদিক দিয়ে ধরো I2 কারেন্ট যাবে, এখানে আরেকটা ফিউজ। এখানে ধরো একটা সুইচ দিলাম আমি। আর হ্যাঁ, প্রত্যেকটা যন্ত্রের সাথে সুইচ দিতে হবে, কারণ সুইচ ছাড়া তো মেশিন চলবে না। সুইচ এরকম ভাবে দেওয়া যায়, অথবা সুইচ চাইলে এরকম ভাবে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই যে এইটাও একটা সুইচ, এই যে এটাও একটা সুইচ বুঝায়, আবার এটাও একটা সুইচ বুঝায়। আচ্ছা, তৃতীয় যন্ত্র, একটা সুইচ, একটা ফিউজ। ধরো আরেকটা যন্ত্র নিলাম, যে ধরো লাইট। দেন 3টাকে কানেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে কি, তোমার এগুলা একটা মেইন ফিউজের সঙ্গে সংযুক্ত থাকবে। এটা হচ্ছে মেইন ফিউজ। একটা মিটার থাকবে, আর একটা মেইন ভোল্টেজ থাকবে, প্লাস মাইনাস। এই ভোল্টেজের মান ওইখানে যা দেওয়া, 6 ভোল্ট দেওয়া আছে, তুমি 6 ভোল্টে দিবা। এটাই হচ্ছে বাসা বাড়িতে মানে নকশা উপযোগী। তোমাকে যদি এখানে কিছু রোদ শ্রেণীতে থাকতো, তোমার কিন্তু এগুলা বাদ দিতে হতো, কারণ বাসা বাড়িতে কিন্তু শ্রেণীতে কোনো রোদ যুক্ত করা হয় না। তুমি কি এটা বুঝতে পারছো? এখানে আর কিছুই করা লাগবে না। বুঝতে পারলে হয়ে যাবে।
এটা গেল আমাদের বরিশাল বোর্ড 24। তারপরে দিনাজপুর বোর্ড 24-এ আসবেন, খুবই সহজ একটা কোশ্চেন। প্রথমে সার্কিটটা সলভ করবা, তোমাদের এটা এসডব্লিউ থাকবে, এসডব্লিউ তো লিখে নাও। এসডব্লিউ থাকবে দিনাজপুর 24, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। 3 নাম্বার 4 নাম্বার দুটাই আমাকে করে দেখাইতে হবে আগামীকাল। ময়মনসিংহ বোর্ড 24 কোশ্চেনটা বোঝা যাচ্ছে না, তাই এটা করা লাগবে। ঢাকা বোর্ড 23 একদমই সহজ কোশ্চেন, এটা কোশ্চেন নাই করার। রাজশাহী বোর্ড 23, আচ্ছা তুমি এটা 4 নাম্বারটা বলছিলে, অন্য 3 নাম্বারটা বলছিলে তাই না? তাহলে আমরা এটা শুরু করি। রাজশাহী বোর্ড 23 কোশ্চেনটা ওপেন করো, ওপেন করো আমাকে জানাও। রাজশাহী 23 শুরু করি। রাজশাহী থেকে কোশ্চেন কি বলতো, প্রথমে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট, দুইটা রোধ সমান্তরালে দেওয়া আছে, একটা হচ্ছে 3 এম্পিয়ার, একটা 6 এম্পিয়ার। 3 এম্পিয়ার যেটা, তার সাথে একটা অ্যামিটার যুক্ত আছে। ওই অ্যামিটারের সাথে মানে একটা তীর চিহ্ন দিয়ে একটা কারেন্ট দেখাচ্ছে 2.67 অ্যাম্পিয়ার। অর্থাৎ ওই অ্যামিটারের ভেতর দিয়ে 2.67 অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যেতে পারে। অ্যামিটার দিয়ে কি করে, কারেন্ট পরিমাপ করে যে কতটুকু কারেন্ট তার ভেতর দিয়ে যাচ্ছে। আর একটা 1 ওহম রোধ আছে, এটার সাথে সিরিজে আছে। পাশে একটা বৈদ্যুতিক তার, এই রোধ দেওয়া আছে 5 ওহম। এখন প্রশ্ন নম্বর 3 বলতেছে উদ্দীপকের তারটির দৈর্ঘ্য 3 গুণ করা হবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলে পরিবর্তিত রোধের মান কত হবে? পরিবর্তিত রোধের মান কত হবে? আচ্ছা, এখন এই ধরনের প্রশ্ন যখন আসবে যে রোধ দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, ক্ষেত্রফল এত গুণ করা হয়েছে, এই ধরনের প্রশ্নের সূত্র একটাই। রাজশাহীতে সূত্র একটাই, সেটা হচ্ছে আর রো ইকুয়াল আর এ বাই এল। রো ইকুয়াল আর এ ডিভাইডেড বাই হচ্ছে এল। রো কি? রো হচ্ছে আপেক্ষিক রোধ। কোন রো কিসের উপর নির্ভর করে? উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ তার যদি একই পদার্থে তৈরি হয়, তাদের রো কিন্তু চেঞ্জ হবে না। তুমি দৈর্ঘ্য যতই বাড়াও, প্রস্থ যতই কমাও, ক্ষেত্রফল যতই কমাও, তাদের রোধ আপেক্ষিক রোধ বা রো এর মান কিন্তু পরিবর্তন হয় না। তার মানে এখানে যেহেতু তার একটাই, জাস্ট তারটাকে টেনে লম্বা করা হয়েছে, আবার ক্ষেত্রফলটাকে অর্ধেক করা হয়েছে, তারটাকে কিন্তু চেঞ্জ করা হয় নাই। তার মানে এদের রো এর মান কিন্তু সমান সমান। অর্থাৎ এটা হচ্ছে প্রথম অবস্থায়। তাহলে R1 A1/L1 বসাইলাম। এবার আছি দ্বিতীয় অবস্থায়। রো সেম, রো 2 কিন্তু লেখা যাবে না, কারণ আমি আগেই বলছি রো এর মান সমান থাকবে, তার যেহেতু একটাই। R2A2/L2। এখন আমরা L1 আর L2 এর মধ্যে সম্পর্কগুলো উদ্দীপক অনুযায়ী দেখবো। আমাদেরকে বলা হইতেছে তারটির দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, তার মানে আগে যা ছিল বর্তমানে তার 3 গুণ, 3L1। ক্ষেত্রফল অর্ধেক করা হয়েছে, তার মানে ক্ষেত্রফল আগে যা ছিল তার বর্তমানে তার অর্ধেক, A1/2। এখন আমাদের জাস্ট মান বসানোর পালা। এখন দেখো, দুইটাই যেহেতু রো, তাহলে আমরা এই রো গুলাকে সমান সমান লিখতে পারি। অর্থাৎ লিখতে পারি আমরা R1A1/L1 সমান R2A2/L2। এখন জাস্ট আমরা মান বসাবো। আমাদের বের করতে বলতে R2 এর মান। R2 সমান কি আসবে? R1A1L2 ডিভাইডেড বাই L1A2। এখন শুধু মান বসানোর পালা। তাহলে R1 এর মান দেওয়া আছে 5, A1 এর মান A1 এ রাখলাম, L1 কে L1 রাখলাম, L এটা L2 সরি। তাহলে L2 এর মান আমরা দেখলাম কত? 3L1। দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, হ্যাঁ। আর L1 কে L1 রাখলাম, A2 এর মান বসাইলাম A1/2। মান কাটাকাটি করি, A1 কাটা, L1 কাটা, থাকতেছে কি? 3×5=15, 2 উপরে চলে যাবে, অ্যান্সার হবে 30 ওহম। বুঝছো কিনা? বুঝলে আমাকে জানাও।
আর উঠানো হইলে বলো। ওটা কি বুঝছো? 4 নম্বরে আসে। 4 নম্বর বলতেছে উদ্দীপকের অ্যামিটারটি সঠিক পাঠ দিচ্ছে কিনা। অ্যামিটারের মান দেওয়া আছে 2.67 অ্যাম্পিয়ার। এখন আমাদের আসলে ওই রোধের ভেতর দিয়ে, মানে 3 ওহম যে রোধ আছে তার ভেতর দিয়ে কারেন্টের মানটা বের করতে হবে। যদি কারেন্ট 2.67 পাই, খুব ভালো, সঠিক মান দিচ্ছে। আদারওয়াইজ সে সঠিক মান দিচ্ছে না। তাহলে আমরা সার্কিটটা এক্স করি এখানে। এটা 12 ভোল্ট। এখানে একটা অ্যামিটার যুক্ত আছে। এটা হচ্ছে 3 ওহম, এটাকে আমরা R1 ধরি, এটা R2 ধরি 6 ওহম, আর এটাকে আমরা R3 ধরি 1 ওহম। তাহলে আমরা ফার্স্ট অফ অল তুল্য রোধ বের করি। তুল্য রোধ প্রথমে RP1, আচ্ছা ফার্স্টে আজকে আমরা R1 সমান্তরাল R2, এদের তুল্য রোধ আগে বের করি। তাহলে 1/3 প্লাস 1/6 হোল ইনভার্স 1, ধরো 2 ওহম আসছে। এখন তুল্য রোধ, টোটাল তুল্য রোধ, তুল্য রোধ আর ইকুয়াল হচ্ছে RP1 প্লাস R3, কারণ তারা শ্রেণীতে আছে। তাহলে RP1 এর মান হচ্ছে 2, R3 এর মান হচ্ছে 1। তার মানে অ্যান্সার আসছে 3 ওহম। আচ্ছা, টোটাল সার্কিটের রোধ হচ্ছে এত। টোটাল সার্কিটের কারেন্ট বের করে ফেলি। I সমান V/R। তাহলে ভি এর মান দেওয়া আছে 12, রোধ হচ্ছে 3, তার মানে 4 অ্যাম্পিয়ার। তো 4 অ্যাম্পিয়ার কারেন্ট। আমরা একটু সার্কিটটাকে ছোট করে এখানে আঁকি। এটা হচ্ছে ব্যাটারি, ওই দুইটা মিলে আমরা পাইলাম একটা, আর একটা তো আগে থেকে ছিল। এটা হচ্ছে RP1, এটা হচ্ছে R1। এখন এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট RP1 এর ভেতর দিয়েও যাচ্ছে, R1 এর ভেতর দিয়েও যাচ্ছে। তার মানে RP1 কার 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 থেকে আসছে, R1 এবং R2 থেকে আসছে। এটা কেমনে আছে, সমান্তরালে আছে। সমান্তরালে কি সমান থাকে, ভোল্টেজ সমান থাকে। তাহলে আমরা এখন RP1 এর বিভব পার্থক্য বের করে ফেলি। RP1 এর বিভব পার্থক্য, তাহলে এটাকে ভিপি নাম দেই। VP1 সমান IRP1। আই এর মান দেওয়া আছে 4, RP1 এর মান আমরা কত পাইছি, 2। তার মানে 8 ভোল্ট। এখন 8 ভোল্ট কার, 8 ভোল্ট R1 এরও, 8 ভোল্ট R2 এরও। আমাদের কারেন্ট বের করতে বলছে R1 এর ভেতর দিয়ে, কারণ অ্যামিটারটা লাগানো হচ্ছে R1 এর সাথে। তাহলে সুতরাং R1 এর প্রবাহ I1 ধরে নিলাম। তাহলে V/R1, ভি এর মান হচ্ছে 8, আর R1 এর মান হচ্ছে 3। 8/3 করলে 2.67 অ্যান্সার পাওয়া যাবে। তার মানে অ্যামিটার যে ছিল সে আমাদেরকে সঠিক মান দিচ্ছে। শেষ হলে আমাকে জানো। অঙ্কটা কি বুঝছো পুরোপুরি? এরপরে তোমার কোনটা সমস্যা আছে বলো। তুমি তো 23 সাল থেকে যে অঙ্কগুলো দেখছো, কোনটা সমস্যা আছে এবার বলো।
একটা একটা করে দেয় কুমিল্লা বলতেই এটা সহজ। চট্টগ্রাম বোর্ড টেস্ট দেখবে বাড়িতে, SW এর জায়গায় লিখে দিচ্ছি। দিনাজপুর বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 23। লিখে নাও, এগুলো তোমার খাতায় লিখে ছবিটা গ্রুপে দিয়ে দিবা। তারপরে হচ্ছে সিলেট বোর্ড, পারবা? সিলেট বোর্ড লাগবে না। তোমরা করবা হচ্ছে বরিশাল বোর্ড 23। এগুলা করে আমাকে দেখানো লাগবে। বরিশাল 23। আচ্ছা, গতকালকে আমি একটা সার্কিট দিয়েছিলাম অ্যাপ্লাই করার জন্য, এটা কি করছো? গতকালকে যে সার্কিটটা অ্যাপ্লাই করার জন্য দিয়েছিলাম, করছো নাকি ওইটা? কমপ্লিট করছো সেটা বলো নাই কেন? আচ্ছা, করো একটু পরে। তাহলে বরিশাল 23, তারপরে হচ্ছে গিয়ে দিনাজপুর 23 করা লাগবে না। ময়মনসিংহ 23, সহজ কোশ্চেন। তোমরা ঢাকা বোর্ড বাড়িতে দেখবা, মানে করবা। এগুলো কিন্তু সব হাতে কলমে করতে হবে। ঢাকা বোর্ড বাই, তারপরে রাজশাহী বোর্ড বাইশ পারবা। যশোর বোর্ড 22 করা যাবে। কুমিল্লা বোর্ড 22। আচ্ছা, কুমিল্লা 22 পড়বা তোমরা। কুমিল্লা 22। চট্টগ্রাম 22 তুমি পারবা। চল 22 পারা যাবে। দিনাজপুর 22 সহজ। তোমরা করবা হচ্ছে ময়মনসিংহ 22। বোর্ড একটু লাগবে না। যশোর বোর্ড একটু লাগবে। আগামী ক্লাসে কিন্তু এই চ্যাপ্টারের উপর শেষ ক্লাস। তো এই অঙ্কগুলো অবশ্যই করে রাখবা, করে আমাকে দেখাবে কালকে সন্ধ্যার আগেই। এই প্রশ্নগুলো বুঝতে চাই, করে PDF করে পাঠাবা। ইমেজ ছবি তুলে দিবা না, PDF করে পাঠাবা। রাজশাহী 20 করবা। রাজশাহী বোর্ড 20। চট্টগ্রাম বোর্ড 20 করবা। আর নাই, এই যে যে কয়টা কোশ্চেন দিছি এই কয়টা কোশ্চেন আগামীকালকে অবশ্যই অবশ্যই আমি চাই। অহনা এবং ইসরাত দুজনের কাছেই বলে রাখলাম। ইসরাত, তুমি হচ্ছে এই যে ছবিগুলা, মানে এই যে জিনিসগুলা খাতায় যেগুলো লিখছো, এগুলোর ছবি তুলে তুমি এখনই গ্রুপে দিয়ে দিবা, যাতে করে অহনা দেখতে পায়, এবং ওরে বলে দিবা যেন এগুলা বাড়ির কাজ আগামীকাল সন্ধ্যার মধ্যেই এগুলা জমা দেয়। PDF করে জমা দিতে হবে। আচ্ছা, আমরা কালকের সার্কিটটাতে একটু যাই। এই সার্কিটটা ছিল না? ওকে, বেশিক্ষণ লাগবে না, টেস্ট করে দিব কালকে। ফার্স্ট অফ অল আমরা এটা তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধ কি বের করতে এটা? সার্কিটের তুল্য রোধ কত আসছে বলো তো?
তাড়াতাড়ি বলতে হবে। তেরো বাই চার, আচ্ছা দেখা যাক। 1/2 প্লাস 1/2 আর থ্রি এবং হচ্ছে R4, তাই না? হোল ইনভার্স 1, তার মানে হচ্ছে 1 ওহম। আচ্ছা, তারপরে এদের সাথে তোমার হচ্ছে R5, এখানে সমান্তরাল আছে। আশা করি তাহলে R5 সমান্তরাল হচ্ছে RP1, এটা তো সিরিজ হবে। সমান্তরাল, তাহলে তুল্য রোধ হবে RP1, মানে 1/1 প্লাস 1/2 হোল ইনভার্স 1। কত আসছে? 2/3, তাহলে 2/3। আচ্ছা, তারপরে হচ্ছে RP1 এবং এটা সিরিজে থাকবে। তাহলে RP1 এবং হচ্ছে এটার নাম কি ছিল? R2। R2 সিরিজ, তাহলে এটা তুল্য রোধ হবে RS2, মানে 2/3 প্লাস 2। কত আসছে? 3 × 6, 6 দিয়ে 8/3 ওহম। আচ্ছা, RS2 গেল। এখন RS2 এর সাথে এইটা, এই যে R6, এটা সমান্তরালে থাকবে। তো আমরা করি RS2 সমান্তরাল হচ্ছে এটা R6, তুল্য রোধ হবে RP2, 1/8/3 প্লাস 1/2 হোল ইনভার্স 1। তাহলে এখানে কত আছে? ক্যালকুলেশন করে বলো তো আমাকে, কত আছে অ্যান্সারটা? দ্রুত করো। 8/7 আসতেছে। আচ্ছা, ঠিক আছে। এবারে 8/7-এর সাথে এটা সিরিজে থাকবে। তাহলে RP2 এবং হচ্ছে R1 সিরিজ, তুল্য রোধ হবে 8/7 প্লাস 2, তাহলে 14 আর 8-এ 22, 22/7 ওহম। তোমার অ্যান্সার তো ভুল, 13/4 না, 22/7 ওহম। আচ্ছা, তাহলে 22/7 ওহম হলে আমরা আই এর মান বের করি এবার। আমাদের টোটাল ভোল্টেজ ছিল কত? 20 ভোল্ট। তাহলে এখানে আই এর মান হবে 20/22/7, তাহলে 7×14, মানে 140/22। ক্যালকুলেশন করলে 70/11 আসবে, কত অ্যাম্পিয়ার? 70/11 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন বলতেছে প্রত্যেকটা রোধের কারেন্ট আর প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য বের করতে। তাহলে এখন আমরা এই সার্কিটটার একটা শর্টকাট এঁকে নেই। আজকে আর মনে হয় না সময় পাওয়া যাবে তেমন একটা। এটা R1, এটা হচ্ছে RP2। এদের দুইজনের ভেতরেই 70/11 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এখন এদের দুজনেরই ভোল্টেজ আমরা বের করতে পারি। R1 এর কারেন্ট কিন্তু অলরেডি বের করা শেষ, জাস্ট R1 এর বিভব পার্থক্য বের করা বাকি। R1 এর বিভব পার্থক্য, তাহলে V1 সমান আসবে IR1, তার মানে 70/11 ইন্টু হচ্ছে 2, অর্থাৎ 140/11, এটা হচ্ছে I1 এর ভোল্টেজ। এবার RP2 এর বিভব পার্থক্য বের করতে হবে। তো